14 লক্ষ টাকা ছিল ওটা ফি, এবং প্রতি বছর 7,000 করে। তারপর ওনার 3 বছর পর ওনার বকেয়া থাকে 146 কোটি। তারপরে যে 8 বছরে এখন তার বকেয়া হয়েছে 1,91,000 সামথিং, মানে 1,192 কোটি টাকা। এটা আপনি বলতে পারেন যে কেন তাকে ধরা হলো না, ইচ্ছা করে যেতে চাইনি। অনেকে পদে যাওয়ার জন্য চেষ্টা করে, আমি পদে না যাওয়ার চেষ্টা করি, না আমি আইন মোতাবেক চলি। আমার আবার একটা সুনাম আছে খুব, আমি বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দল একসাথে করি। হ্যাঁ, এটা আমার খুব একটা বড় সুনাম। কারণ হলো 700 টাকার খ্যাট, ওই ছাগলে কিন্তু তাকে দিয়েছে, দুদক এটা করতে পারেনি, ছাগল এটা করেছে। তারপর ছাগল কাণ্ডে এসেছে, এই ব্যাপারে পুলিশ একটা সাংবাদিক সম্মেলনও করে, মানে একটা নোটিশও দিয়েছিল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে, সেটাও কিন্তু একটু পিছপা হয়েছে। তারা বলছে না, আমরা আপনাকে পরামর্শ দিয়েছি, নির্দেশ দেয়নি। আসলে আইনের বিষয়টা এরকম, আইনকে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছে। আমাদের দেশের প্রেক্ষাপটে যে সংজ্ঞাটা সবচেয়ে বেশি মানে আমার কাছে ভালো লেগেছে, সেটা হলো আইন হলো একটা মাকড়সার জালের মতো। মাকড়সার জাল দিয়ে শুধুমাত্র কীট পতঙ্গ ছোট ছোট যারা আছে তা আইনের জালে আটকা পড়ে, আর যেটা বড় বড় পাখি, চিল, ঈগল, হ্যাঁ, এটা আটকা পড়ে না। তাই এটা আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। শুধুমাত্র এই যে ডেপুটি স্পিকারের ছেলের বিষয় বা তিনি মেয়র বা আওয়ামী লীগ করেন বলে নয়, আমি যতগুলি সরকার দেখেছি, আমি তো 3টি সরকারের অধীনে চাকরি করেছি। 1986 সালে 21শে জানুয়ারি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছি, তারপর 35 বছর চাকরি করেছি। আমি জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, 3 পার্টির আমলে চাকরি করেছি। সেখানে যারা ক্ষমতায় থাকে তারা একটা প্রিভিলেজ পায়, এটা আইনগত না, আইন বহির্ভূত ভাবে আমাদের দেশের ট্রেডিশন, আমাদের দেশের কাস্টম অনুযায়ী, এবং তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। এবং তার প্রমাণ আপনারা সকল সময় দেখবেন যে সরকার গঠন করার আগে দুটো পার্টি যে বিরোধী দল থাকে, সরকার দল যে গঠন করবে, তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা থাকে। তারপর যখন সরকার গঠন করে, তখন যারা সরকার দলে তাদের সব মামলাগুলি উইথড্র হয়ে যায়, এবং যাদের উইথড্র হয় না তাদেরও অ্যারেস্ট করা হয় না, কেননা তারা অ্যারেস্টের ধোয়া ছোঁয়ার বাইরে থাকে। এটা তারা মনে করে যে পার্টিগত একটা বদনাম হবে যদি অ্যারেস্ট করা হয়। তেমনি এই যে মেয়র সাহেব বা আমাদের ডেপুটি স্পিকার সাহেবের ছেলে, সেটাও এইভাবে উনি বেঁচে গেছেন, তাকে অ্যারেস্ট করা হয়নি। 2 বছর ধরে ওয়ারেন্ট পেন্ডিং। আমরা যখন জেনারেল সার্টিফিকেট অফিসার ছিলাম, আমরা যখন ওয়ারেন্ট দিয়েছি ওই ঋণ খেলাপি, যেমন 5,000 টাকার কৃষি ঋণ নিয়েছে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়ে তাকে ধরে এনেছি, কিন্তু যারা 100 কোটি 200 কোটি নিয়েছে তাদেরকে ধরিনি। এমনি তিনি 200 কোটি টাকার তার মানে কর ফাঁকি দিয়েছে। সেটা হলো উনি ভিওআইপি একটা লাইসেন্স করেছেন বিটিআরসি থেকে 2014 সালে, সেটা 14 লক্ষ টাকা ছিল ওটা ফি, এবং প্রতি বছর 7,000 করে। তারপর ওনার 3 বছর পর ওনার বকেয়া থাকে 146 কোটি। তারপরে যে 8 বছরে এখন তার বকেয়া হয়েছে 1,91,000 সামথিং, মানে 1,192 কোটি টাকা। এটা আপনি বলতে পারেন যে কেন তাকে ধরা হলো না, ওই যে বললাম আইনের এটা আর সরকারের পক্ষে আছে সে কিন্তু ওখানকার ছিল। অসংখ্য ওয়ারেন্ট পেন্ডিং থাকে থানায়, গরিবের নামে পেন্ডিং গেলে সাথে সাথে আসামি অ্যারেস্ট করা হয়, তাদেরকে অ্যারেস্ট করে না, অথবা বাধা থাকে, এর জন্য অ্যারেস্ট করা হয়নি। এখন অ্যারেস্ট করা হয়নি, 2 বছর তো ওখানেই ছিলেন, উনি তো পলাতক না, পলাতক পাইনি খুঁজে, তখন আসামি অ্যারেস্ট করা হয়নি। 2 বছর আরো সে থাকতে পারতো। এখন যে একটা কথা তুলেছে যে সে এর জন্য পালিয়ে গিয়েছে সপরিবারে, না, যে 2 বছর থাকতে পারে ওয়ারেন্ট মাথায় নিয়ে পেছনে নিয়ে, সে কিন্তু আরো 2 বছর আরো 5 বছর থাকতে পারবে। এখন সে বিভিন্ন কারণে যেতে পারে। আর আরেকটা বিষয়, আসামি যেতে পারবে না, এটা কিন্তু ততটা গুরুতর নয় যতটা গুরুতর যে উপস্থিত অবস্থায় অধিক্ষেত্রে থাকা অবস্থায় ওই অধিক্ষেত্রের যিনি ওয়ারেন্ট এক্সিকিউট করবেন, এক্সিকিউশনের দায়িত্ব পুলিশ ধরছে না। এখন তার বিষয় কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া নাই, সে যেতে পারবে না, সে গিয়েছে, আবার এসে পড়বে। আসাদ সাহেবও চলে গিয়েছিল কিন্তু আবার এসেছে, বেনজি সাহেব গিয়েছে, সে আর
ম্যানেজ করে আবার চলে আসবে, যেটা ম্যানেজ না। আমরা কি করি জানেন, আমরা যারা সরকারি কর্মকর্তা থাকি বিভিন্ন প্রশাসন বা পুলিশে, আমরা আমাদের চাকরি টাকা বাঁচানোর জন্য কি করি, আমরা এই এমন কোনো হাত দিই না যে আমার পোস্টিং খাগড়াছড়ি হয়। কেননা আমার পোস্টিং কিন্তু আমি সরকারি টাকা সারা বাংলাদেশ ঘুরেছি, কেননা আমার ওই এমপি সাহেবরা আমার পোস্টিং করে দিয়েছে বিভিন্ন জায়গায়, আমি চলে গিয়েছি, আমি টিএ দিয়ে পেয়েছি। আর এর জন্য দেখা গেছে যে আমি অনেক পদে যেতে চাইনি, ইচ্ছা করে যেতে চাইনি। অনেকে পদে যাওয়ার জন্য চেষ্টা করে, আমি পদে না যাওয়ার চেষ্টা করি, কেননা আমি আইন মোতাবেক চলি। আমার আবার একটা সুনাম আছে খুব, আমি বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দল একসাথে করি। হ্যাঁ, এটা আমার খুব একটা বড় সুনাম, কেননা একজন আওয়ামী লীগ করে একজন বিএনপি করে। যখন বিএনপি সরকার থাকে তখন আমার বিরুদ্ধে অভিযোগ আসতো আমি আওয়ামী লীগ করি, আর আওয়ামী লীগ যখন সরকার ছিল তখন আমার বিরুদ্ধে অভিযোগ আসতো যে আমি বিএনপি করি। কেননা কিছু করতে গেলেই এই অভিযোগ আসবে, হয়তো ওসি তার চাকরি বাঁচানোর জন্য, তার ওখানে টিকে থাকার জন্য ওখানে উনি ওকে অ্যারেস্ট করেননি, সে পালিয়ে গিয়েছে, এটা বড় কথা না, কেন পালানোর নিষেধাজ্ঞা ছিল না, তাকে ধরা হয়নি, এটা বড় কথা। আর আমি যতটুকু শুনেছি এটা পিডিআর একটা মামলা করা হয়েছে, পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, এটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে করে সে ওয়ারেন্ট দিয়েছে। ওয়ারেন্ট ধরার পর সে একটা ঋণ পরিশোধ করবে বা ওই টাকাটা দণ্ডি দিলে সে আবার খালাস পাবে, এমন একটা বলা আছে। এটা ভাবার কোনো অবকাশ নেই যে তিনি ভয়ে পালিয়ে গিয়েছেন লুকোচক্ষের আড়ালে। উনি প্রকাশ্যে গিয়েছেন, 2 বছর প্রকাশ্যে ছিলেন, আগামী তো আমাদের দেশের প্রেক্ষাপটে উনি প্রকাশ্যে থাকবেন যতদিন পর্যন্ত তিনি অন্য দলে যোগদান করবেন। আর আমাদের দেশের লোকদের একটা নীতি আছে, দল সাধারণত পরিবর্তন করে না, যে দল সরকার গঠন করে ওই দল পরিবর্তন করে। তখন 5 বছর আমাদের দেশের রাজনীতিবিদরা কোনো দল পরিবর্তন করে না। তাই সে পালিয়ে গিয়েছে, তাকে বাধা দেওয়া হয় না এয়ারপোর্টে। আরে তাকে বাধা দিবে তো ইমিগ্রেশন তাকে কতটুকু চিনে, কতজন লোকের মতো আটকাবে? যে থানায় প্রথম 4 জন মানুষের মধ্যে সে একজন, তাকেই তো ধরে নাই, তাহলে তো এখানে করার কিছু নেই। তবে উনি পালিয়ে যান নাই, উনি আসবেন। তবে এইসব যারা কর ফাঁকি দিয়েছে তাদের কাছ থেকে কিন্তু করগুলি আদায় করা দরকার। এখন একটা সুবাতাস বওয়া শুরু করছে কিন্তু আমাদের সমাজে। সুবাতাসটা কি? এই যে যারা আমরা সরকারি কর্মকর্তারা, আমলারা বিভিন্ন প্রশাসনের যন্ত্রের সাথে পুলিশ বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছি, তাদের কিন্তু ধরা শুরু করছে। এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হচ্ছে, এবং সে তো দেশ ছেড়ে পালিয়েছে সব পরিবারে এবং বদনাম নিয়ে। তারপর সেনাবাহিনীর প্রধান যিনি আছেন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে, তার ভাইদের এনআইডি কার্ড করার জন্য অবৈধ শক্তি প্রয়োগ করছে, এটা কিন্তু একটা অপরাধ। তারপর আপনার আসাদ সাহেব যিনি পুলিশ কমিশনার, তার বিরুদ্ধে মতিউর রহমান সাহেব, তার বিরুদ্ধে একটা ছাগলে তাকে ধরিয়ে দিয়েছে, মানে 5 শিকার ছাগলে খেলো 700 টাকার খ্যাট, ওই ছাগলে কিন্তু তাকে দিয়েছে। দুদক এটা করতে পারেনি, ছাগল এটা করেছে। তারপর ছাগল কাণ্ডে এসেছে, এই ব্যাপারে পুলিশ একটা সাংবাদিক সম্মেলনও করে মানে একটা নোটিশও দিয়েছিল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে, সেটাও কিন্তু একটু পিছপা হয়েছে। তারা বলছে না, আমরা আপনাকে পরামর্শ দিয়েছি, নির্দেশ দেয়নি। এই যে সাংবাদিকরা যদি এভাবে আমাদের সরকারি কর্মকর্তাদের যারা আছে, আমরা সরকারি কর্মকর্তা কেন বলবো, আপনি যারা এমপি পদপ্রার্থী, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যেটাই বলেন, দেখে আপনি এর মধ্যে আওয়ামী লীগের দেখেছেন 5 বছরে তাদের 2000 গুণ, 45 গুণ, 50 গুণ বেড়েছে। এর মধ্যে অসংখ্য, তাদেরকে প্রশ্ন করা যায় কিন্তু যে এই যে 5 বছরে আপনি কিভাবে এত পরিমাণ সম্পদ বাড়লো? তাহলে ব্যবসা করেছেন, বাংলাদেশে গেলে ইউরোপ সম্ভব না। আর যদি ব্যবসায়ী করে থাকেন তাহলে এমপি গিরি কবে করেছেন? আপনার তো দেখা গেছে প্রতিদিন স্বাক্ষর দিয়ে টাকা নিয়েছেন ইয়ে থেকে, সংসদ থেকে, আপনি হাজির ছিলেন, আপনি উপজেলায় গিয়েছেন, তাহলে ব্যবসাটা করলেন কিভাবে? এমনি কর্মকর্তাদের কিন্তু একই ব্যাপার। কর্মকর্তারা কত বেতনে চাকরি করে, তাদেরকে এত টাকা থাকার কথা, তাদেরকে রিসোর্ট করতাম। এই যে আমি 35 বছর সরকারের সর্বোচ্চ পর্যায়ে শেষ পর্যন্ত গিয়েছি, আমার কিন্তু একটা অ্যাপার্টমেন্ট নেই, ঢাকা শহরে জমি নেই, আমি করতে পারি না। ওনারা হয়তো আমার চেয়ে বেশি বেতন পেতেন ডলারে, এর জন্য পেয়েছেন, কারণ ওনারা আমার চেয়ে বেশি বেতন পেতেন না। এবার আবার একটি বিষয় এসেছে এখন, যে এটা কিন্তু আমাদের একটা নিয়ম ছিল যে আমাদের যোগদানের সময় আমরা আমাদের সম্পূর্ণ হিসাব দিয়েছি প্রতি 1 বছর পর পর, পরবর্তী 5 বছর। আমরা যোগদানের সময় 86 সালে দিয়েছি, আর দিয়েছিলাম 7 সালে, তারপর কিন্তু দেওয়া হয় না। এখন কিন্তু হাইকোর্ট এটা রিট করেছে, মহামান্য আদালত কিন্তু আদেশ দিয়েছে যে এটা প্রতিপালন করার জন্য। এখন কিন্তু দেখা যাবে শুধুমাত্র সম্পদের হিসাব দিলে চলবে না, আমার সম্পদটা কেন বাড়লো, কি কাজ করেছি, আমি কি সরকারের অনুমতি নিয়েছি। আমি একটা অ্যাপার্টমেন্ট করতে পারিনি, এক একজন 14টা অ্যাপার্টমেন্ট নিয়ে বলে আমি বৈধ ইনকামে
করেছি, তার বৈধ ইনকামটা কি? আমার তো বৈধ ইনকাম ছিল, আমি অভিনয় করছি, অভিনয় থেকে টাকা পেয়েছি, আমি অর্থ মন্ত্রণালয়ে দীর্ঘ 16 বছর ধরে আছি, আমি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় গিয়েছি, সেখানে অনারিয়াম পেয়েছি। তাদের তো এই সুযোগ ছিল না, তারা 10-15টা অ্যাপার্টমেন্টে করতে পারে, আর আমার মতো একটা বোকা কর্মকর্তা একটা অ্যাপার্টমেন্টে করতে পারিনি। এই যে আমাদের সম্পত্তির হিসাব চেয়েছে এবং বিজ্ঞ আদালত সুন্দরটা মানে আদেশ দিয়েছেন, এতে কিন্তু চলবে। এবং সাংবাদিক সাহেবরা যদি এভাবে বিষয়গুলি তুলে ধরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যদি এইভাবে তুলে ধরে, যেমন আমরা ছেড়ে দিয়েছি কোক খাওয়া, এরকম যদি জনগণকে যাদের মাঝে দুর্নীতি আছে তাদের সম্পর্কে সোচ্চার হয় ফেসবুকে, তাহলে কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাহলে কিন্তু এই দেশ থেকে অবশ্যই দুর্নীতি দূর হবে। এবং আমাদের 10% লোকের কাছে আছে সকল সম্পদ, আর 9% লোকের কাছে আছে মাত্র 10%। 10% কাছে 90%, আর 10% আছে সকল দেশের সকল জনগণের। এটা দূর হওয়া দরকার। এই যে আপনি একটা নিয়ে চিল্লাচিল্লি করছেন না, এই যে আসাদ মানে সে চলে গিয়েছে, সে পালিয়ে গেছে 200 কোটি আমার আপনার জন্য অনেক কিছু, উনাদের জন্য কিছু না। আমার আপনার জন্য লুকানো কঠিন, পুলিশ আমাদের ছাড়বে না, বারবার হামলা দিবে, বা আদালত বারবার তাগিদ দিবে, কেন ওয়ারেন্ট এক্সিকিউট হচ্ছে না, সে তো এখানে তারিখ কিন্তু পড়েছে। এই যে প্রতি মাসে না হলো 3 মাসে, মাননীয় যিনি ব্যারিস্টার আছেন তিনি জানেন যে উচ্চ আদালতে তারিখগুলি একটু বড় পরে, আর নিম্ন আদালত কিন্তু তারিখ ঘন পরে। এই যে 2 বছরের মধ্যে কিন্তু কমপক্ষে 12টা ডেট পড়েছে। 12টা ডেটে কি বিজ্ঞ আদালত হয়তো ব্যস্ত ছিলেন, কিন্তু এটা তার দায়িত্ব কিন্তু যে ওয়ারেন্ট তাগিদ দেওয়া হয়েছে কিনা, এটা আইজির মাধ্যমে দেওয়া হয়েছে কিনা, ডিআইজির মাধ্যমে দেওয়া হয়েছে। আমরা যখন বিচারক ছিলাম আদালতে, তখন কিন্তু ডিআইজির মাধ্যমে দিতাম, আইজির মাধ্যমে দিতাম, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিতাম, ওয়াটার শিটে কপি পাঠাতাম, তখন কিন্তু আসলে ধরা পড়তো। তবে আমাদের এই সমাজ থেকে দুর্নীতির জন্য সোচ্চার হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে, এবং এভাবে যদি চলে তাহলে অবশ্যই এই দেশ দুর্নীতিমুক্ত হবে, উন্নয়ন পূর্ণ অবয়বে আমাদের সামনে, আমাদের জনগণের সামনে, 18 কোটি জনগণের সামনে দৃশ্যমান হবে। সেদিনের অপেক্ষায়। ধন্যবাদ।